আমি আজকে আমাদের উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্যকে নিয়ে কথা বলবো। তার কাছে আমাদের কিছু চাওয়া। বন, পরিবেশ ও প্রাণী সম্পদ উপদেষ্টা, বেলার নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আসলে ওনার সম্পর্কে যখন জানি আমার খুব ভালো লাগে যে উনি বাংলাদেশের প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষায় এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আসলে এরকম মেধাবী, সৎসাহসী, উদ্যমী লোকদেরই দরকার আমাদের দেশে। দেখুন, মানুষ পরিশ্রম করলে, মানুষ চেষ্টা করলে মানুষের সুনাম এমনিতে ছড়িয়ে পড়ে। উনি একজন মেয়ে মানুষ, উনি ভালো ছাত্রী, এতে কোনো সন্দেহ নেই। উনি হবিগঞ্জের বাসিন্দা। ওখানে অনেক পাহাড় আছে, বন আছে, টিলা আছে, হাওর আছে, বাওর আছে, প্রাণ প্রকৃতির অনেক সংমিশ্রণ ওখানে আছে। তো উনি হয়তো সেগুলো দেখে শিখে বড় হয়েছে, যার কারণে ওনার অন্তরে একটা টান আছে, যেটার থেকে উনি তাড়না পেয়েছেন বা উৎসাহ পেয়েছেন, তাও হতে পারে। অথবা ওনার ভিতরে এই সম্পর্কে কাজ করার একটা অদম্য ইচ্ছা ছিল, উনি সেটার থেকে পেয়েছেন। ওনার সম্পর্কে বলতে গেলে আসলে অনেক ভালো লাগে, অনেক তৃপ্তি লাগে যে বাংলাদেশের একজন নাগরিক। ওনার ভালো ভালো ডিগ্রি আছে, উনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি আইনের ছাত্রী, আইনে পড়ালেখা করেছেন, কিন্তু সার্ভিসটা দিচ্ছেন কিসে? পরিবেশ রক্ষা। বন, পরিবেশ এবং প্রাণী সম্পদ উপদেষ্টা হওয়ায় আমি মনে করি উনি একজন যোগ্য ব্যক্তি। ওনার যোগ্যতার কোনো ঘাটতি নেই, ওনার আন্তরিকতার ঘাটতি আছে, আমি এটাও বিশ্বাস করি না। কিন্তু ওনার কাছে তারপরও আমাদের কিছু চাওয়া, আমাদের সাধারণ মানুষের কিছু চাওয়া। সেগুলো হচ্ছে যে বাংলাদেশের এই প্রকৃতিকে রক্ষা করার জন্য উনি আরও গুরুত্ব দিয়ে কিছু কাজ করবেন, যেগুলোতে এই ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা। কারণ তরুণরা ছাড়া আসলে যুবা বা যারা বয়োবৃদ্ধ তাদেরকে দিয়ে এই সমস্যা বোঝানো সম্ভব না। তারা কিন্তু বলে, সমস্যার কথা বলে, কিন্তু সমস্যার সমাধানের কথা তারা বলে না। অর্থাৎ সমস্যাটা কিন্তু সবাই স্বীকার করে যে আগে বন ছিল, আগে বিভিন্ন খাল ছিল, বিল ছিল, পদ্ম ছিল, বিভিন্ন ধরনের মানে গাছ ছিল, সেগুলো এখন আর নাই। সেগুলো প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। ঝোপ জঙ্গলগুলো ছিল, এগুলোতে অনেক ধরনের পোকামাকড়, জীবজন্তু বসবাস করত, সেগুলো এখন নাই। সেগুলো হারিয়ে যেতে যেতে এখন অনেকটা এই প্রজন্মের বাচ্চারা অনেক মাছ চেনে না, অনেক প্রাণীকে চেনে না, তারা শুধু ছবি দেখছে, তারা বাস্তবে দেখে না। যেহেতু তারা বাস্তবে দেখে না, তারা এই প্রাণীর আচরণ সম্পর্কে, এই প্রাণীর চলাফেরা সম্পর্কে কিচ্ছু জানে না, কিচ্ছুই তারা জানে না। তো যাই হোক, ওনার কাছে দাবি থাকবে যে আমাদের যে ছাত্র সমাজ জেগে উঠেছে, এই তরুণ সমাজের থেকে কিছু ভলেন্টিয়ার বা কিছু প্রতিনিধি বা একটা সংগঠনের মাধ্যমে, অথবা তাদেরকে চাকরিতে কোথাও কোথায় বহাল করা যায় যোগ্যতা অনুযায়ী। ওনার এই উপদেষ্টা থাকাকালীন এই সেক্টরে এই প্রজন্মের ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদেরকে নিরপেক্ষভাবে নির্বাচনের মাধ্যমে তাদেরকে এখানে কি বলবো যে চাকরিতে নিয়োগ দান করা, এবং ওনার গাইডলাইন, ওনার উদ্যোগে তারা যেন উদ্যমী হয়ে কাজ করে এবং আমাদের সমস্যাগুলো নিয়ে তারা যেন আন্তরিকভাবে কাজ করে, সে বিষয়ে উনি যেন ওনার বক্তব্যগুলো তুলে দেন। কারণ উনি একজন যোগ্য ব্যক্তি হিসেবে আমি, এছাড়া অনেক ভার্সিটি আমাদের শিক্ষক সমাজ আছেন, ওনারাও কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞ। তো তাদের দরকার হবে, কারণ প্রকৃতি যদি না থাকে, তাহলে প্রাণী থাকবে কী করে? প্রকৃতির একটা পার্ট হচ্ছে উদ্ভিদ, একটা পার্ট হচ্ছে প্রাণী। তো উদ্ভিদ প্রাণীর অস্তিত্ব, উদ্ভিদ যদি না থাকে প্রাণীর অস্তিত্ব থাকবে না। জঙ্গল যদি না থাকে, জঙ্গলের প্রাণী থাকবে কী করে? তো জলাশয় যদি না থাকে, তাহলে সেই জলাশয়ে সেই জলজ প্রাণীগুলো থাকবে কী করে? আমি এখানে বেশ কিছু প্রাণীর ছবি দিয়েছি, যেমন মিঠা পানির শুশুক, বিপন্ন প্রজাতি। একজন লোক দেখেন, সে অনেকগুলো পশুকে ধরে নিয়ে, শিকার করে ধরে নিয়ে যাচ্ছে,
এখন এমন একটা সময়, এখন আর কোনো পশুকে শিকার করার মতো অবস্থায় পশুরা নেই। তাদের সংখ্যা এত কমে গিয়েছে, যে তাদেরকে লালন পালন করতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে আমাদের যে কোনোভাবেই হোক প্রকৃতিতে টিকে থাকার জন্য আমাদের কাজ করতে হবে। সেখানে আমরা যদি হত্যা করি তাহলে হবে না। আমাদের দেশে হাতি ছিল, সেগুলো এখন বিপন্ন অবস্থা। এছাড়া সুন্দরবনও অনেক ধরনের কি বলবো, যে আমাদের উন্নয়নের কথা বলে আমরা অনেক ধরনের কাজ পরিচালনা করতেছি, সেগুলোর কারণে সুন্দরবন হুমকি, সে বিষয়গুলো আমাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পুরাতন লোকদেরকে দিয়ে যতটুকু হয়েছে, যারা যতটুকু আছে, কিন্তু ওনার সময়ে যেন এই সেক্টরে কোনো পদ ফাঁকা না থাকে, এগুলোতে লোকবল নিয়োগ দিয়ে তাদেরকে উনি ট্রেন আপ করে ওনার মাধ্যমে একটা গাইডলাইন দিয়ে তাদেরকে এখানে ছেড়ে দেখ, তারা সউদ্যমে কাজ করে। প্রকৃতি যদি আমরা বাঁচাইতে পারি, আমরা বাঁচব। অনেক প্রজাতির দেশি মাছ বিলুপ্ত হয়ে গেছে, অনেকগুলো বিলুপ্তির পথে, অনেকগুলো সংকটাপন্ন। শুধু মাছ নয়, কাছিম থেকে শুরু করে, সাপ থেকে শুরু করে বিভিন্ন জলজ অন্যান্য প্রাণী, উদবিড়ালের আমরা গল্প শুনি, আমরা দেখতে পাই না। তো এগুলোকে হয়তো চাইলে ফিরিয়ে আনা সহজে সম্ভব নয়। তবে আমি বারবার বলতেছি, আমরা যদি উন্নত দেশ হিসাবে, উন্নত প্রকৃতির পরিবেশের দেশ হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাই, করতেই হবে, না হলে আমরা বিপর্যয়ের মুখে পড়ে যাব। এগুলো যদি করতে চাই, এগুলো ধরে রাখতে চাই, আমাদের দেশে যে জনগণ আছে, এগুলোকে যদি আমরা সম্পদে পরিণত করি, সুন্দর গাইডলাইন দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করি, এবং সুশাসন প্রতিষ্ঠা করার যে একটা গোড়াপত্তন হয়েছে, এটাকে যদি আমরা লালন করি, আমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের প্রকৃতি এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ বাঁচানো সম্ভব, আমাদের বন বাঁচানো সম্ভব, এবং একই সাথে আমাদের ভবিষ্যতের প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব, নিরাপদ একটা বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। আমাদের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আমরা যেটাকে বলি, সেটাকে ধরে রাখা সম্ভব। সেটা ধরে রাখার মাধ্যমেই যে কোনো প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন আমরা ঠেকাতে পারি। বিশেষ করে আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশের যে পরিবর্তন, সেটা আমরা ঠেকাতে পারবো কীভাবে? আমাদের জীববৈচিত্র্যকে সংরক্ষণের মাধ্যমে। এখনও কিন্তু অনেক গবেষণা বাদ আছে যে কোন প্রাণীটা আমাদের আর কোন কোন দিক দিয়ে উপকার করছে, শুধু ক্ষতি না, উপকারও করছে। তো এখানকার বায়োডাইভার্সিটিটাকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। সেজন্য ওনাকে উদ্যোগ নিতে বলবো। উনি যেহেতু খুবই মেধাবী এবং আন্তরিক এবং উদ্যমী এবং একজন সজ্জন ব্যক্তি হিসেবে আমি তাকে জানি, সারা দেশের মানুষও তাকে জানে। উনি আসলে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি হিসেবে আমার মনে হয়েছে, এবং ওনার ভিতরে যথেষ্ট উদ্যম আছে এই সেক্টরে কাজ করার। তো আমি ওনার কাছে স্বনির্বন্ধ নিয়ে অনুরোধ জানাবো, আমাদের তরুণ সমাজকে যেন এই বিষয়ে আরও সংযুক্ত করা হয়, এই বিষয়গুলোর সাথে যেন সংযুক্ত করা হয়। একটা মাছের প্রজাতি হারিয়ে গেলে এটা আমাদের কত বড় ক্ষতি। আমাদের একটা ন্যাশনাল অ্যাসেট, আমাদের একটা ন্যাচারাল অ্যাসেট, আমরা এটাকে যদি হারিয়ে ফেলি, এটাকে পুনরুদ্ধার করা সোটা। তো আমাদের চেষ্টা করতে হবে এগুলোর জন্য হারিয়ে নেওয়া যায়, কারণ এটা আমাদের প্রোটিনের চাহিদা মেটাচ্ছে, এটা আমাদের প্রকৃতির, আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে হয়তো এমন কোনো মেডিসিনাল গুণাগুণ থাকতে পারে যেটা আমাদের পূর্বপুরুষদের মধ্যে হয়তো কাজ করেছে, আমরা পাচ্ছি না, খাচ্ছি না, যার কারণে আমাদের মধ্যে কাজ করতেছে না। আমাদের পূর্বপুরুষের অনেকে অনেক দীর্ঘায়ু বিশিষ্ট। আমার আপন চাচা, ওনার 98 বছর বয়স। উনি এখনও নিজে চোখে দেখে কোরআন শরীফ পড়ে, ওনার কোনো চশমা লাগে না, উনি নিজেই হেঁটে ফেরে চলাফেরা করে। তো এরকম অনেকেই আছে, কিন্তু এখনকার মানুষের দুনিয়ার অসুখের শেষ নেই, নাম না জানা অসুখ। চ্যাংরা মানুষের বা ছেলে মানুষের বা অল্প বয়সের মানুষের, দেখা যাচ্ছে বৃদ্ধ মানুষের অসুখ। এগুলো কেন হচ্ছে? খাবার থেকেই হচ্ছে। প্রকৃতির থেকে আমরা যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেটার প্রভাবে হচ্ছে। আমরা ভালো কিছু পাচ্ছি না প্রকৃতি থেকে। প্রকৃতির যে প্রাণ, যে আসল ইকোসিস্টেম, যেটা অনাদিকাল থেকে আমাদের এখানে এস্টাবলিশ হয়েছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। তার প্রভাব অবশ্যই আমাদের উপর নেতিবাচকই হবে, পজিটিভ হবে না, ইতিবাচক হওয়া সম্ভব না। তো এই নেতিবাচক প্রভাব থেকে আমরা যেন ইতিবাচকের দিকে যেতে পারি, আমরা সেই কাজ করব। সেই কাজের জন্য আমাদের তরুণ সমাজকে
তরুণ ছেলেপেলেদেরকে, মেধাবী ছাত্রদেরকে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে এই সেক্টরে আনতে হবে এবং গুরুত্ব সহকারে তাদেরকে কাজগুলো বুঝিয়ে দিয়ে তাদেরকে এই কাজের সাথে সংযুক্ত করতে হবে। এটা আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চেপে দেবেন। আপনারা কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।